স্বাগতম এক ভয়ঙ্কর অথচ মায়াবী যাত্রায়। আজকের গল্পে আমরা যাব এক অমাবস্যার রাতে, যেখানে কুয়াশার আড়াল ভেদ করে দেখা দেবে এক রহস্যময় কিশোরী। ধানপুর গ্রামের এই কিংবদন্তি শুধু ভয়ের নয়, এর ভেতর লুকিয়ে আছে ভালোবাসা, প্রতিশোধ আর মুক্তির এক গোপন অধ্যায়। আপনাদের প্রতিটি নিঃশ্বাস জমে যাবে যখন শুনবেন মেঘলা রাতে মেয়েটির অদ্ভুত কাহিনী। প্রস্তুত হন, আলো নিভিয়ে বসুন, কারণ এখন থেকে আপনাদের চারপাশের অন্ধকারও যেন ফিসফিস করে ডাক দেবে, তুমি কি সত্যিই একা? গভীর অমাবস্যার রাতে জঙ্গলের ভেতর থেকে হঠাৎ ভেসে আসে এক কিশোরীর হাসি, নরম অথচ শিরদাঁড়া ঠান্ডা করে দেওয়ার মতো এক শব্দ। গ্রামের মানুষ একে বলে মেঘলার ডাক। কারো সাহস হয় না সেই পথে হাঁটতে, তবু শহরের মেয়ে রূপসা এক ঝড়ের রাতে সেই অন্ধকার গহীনে ঢুকে পড়ে। কি ঘটেছিল তারপর, সেটি এই গল্প। রূপসা কলকাতার এক কলেজের শেষ বর্ষের ছাত্রী। ছবি তোলা আর পুরনো লোককথা নিয়ে গবেষণা করতে তার ভীষণ ভালো লাগে। গ্রামের নিঃশব্দ নদী, ধানের গন্ধ, বৃষ্টির কাদা, সব কিছু তাকে টানে। ঠিক এই আগ্রহ থেকেই সে গিয়েছিল শান্তিপুরের একটি প্রাচীন গ্রামে, যেখানে পুরনো এক ভিটায় নাকি ভূতের বাস। গ্রামের নাম ধানপুর। রূপসা পৌঁছেছিল বিকেলের শেষ আলোয়। চারদিকে মেঘ জমে আছে, বাতাসে কেমন অদ্ভুত গন্ধ। গৃহস্থ বাড়ির উঠোনে লোকেরা তখন মাটির চুলায় শেষ ভাত বসাচ্ছে। সে জিজ্ঞাসা করতেই বুড়ি এক মহিলা তাকে সাবধান করলো, রাত নামার আগেই বাড়ি ফিরিস মা, জঙ্গলের দিকে যাবি না, মেঘলার ডাক যে কারো মন উল্টে দিতে পারে। রূপসা হাসলো, বলল, আমি তো কেবল ছবি তুলবো, কিছু হবে না। ক্যামেরার ব্যাগ কাঁধে নিয়ে সে হাঁটলো বনের দিকে। ধানপুরের পশ্চিমে একটা ছোট্ট শালবন, মাটিতে শুকনো পাতা, উপর দিয়ে ঘন মেঘের ছায়া। রূপসা যত ভেতরে যায় তত নিস্তব্ধতা ঘনীভূত হয়। হঠাৎ সে দেখতে পেল একটি কিশোরী গাছের আড়ালে দাঁড়িয়ে, সাদা ফ্রক পরা, ভেজা চুল কাঁধে লেপ্টে আছে। রূপসা কাছে গিয়ে বলল, হাই, তোমার নাম কি? মেয়েটি কোনো উত্তর দিল না, কেবল মৃদু হাসলো। তার চোখের ভিতর যেন নীলাভ কুয়াশা ঘুরপাক খাচ্ছে। রূপসা ক্যামেরা তুলতেই হাওয়া কেমন যেন বদলে গেল। গাছের পাতায় ফিসফিস আওয়াজ, পেছনে অচেনা ফিসফিসানি। ছবি তোলার মুহূর্তেই মেয়েটি উধাও। হঠাৎ ঝড় শুরু হলো। রূপসা আশ্রয় নিতে দৌড়ালো এক পুরনো দোতলা ভিটে। ভাঙা জানালা, কড়িকাঠে বাদুড় ঝুলছে। বাড়িটা যেন বহুদিনের পরিত্যক্ত। ভিতরে পা দিতেই গা ছমছমে শীতলতা। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই আবার সেই হাসি, নরম অথচ ধারালো। ঘরের কোণে দেখা গেল মেয়েটিকে। সে এবার স্পষ্ট বলল, আমাকে চিনতে পারছো না? রূপসা বিস্মিত, তুমি কে? মেয়েটির গলা ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল, আমি মেঘলা, অনেকদিন আগে এই বাড়ির মেয়ে ছিলাম। তারা আমাকে বিশ্বাস করেনি, আমাকে নদীতে ডুবিয়ে মেরেছিল। আমি এখনো ফিরে যাইনি। রূপসার শরীর কাঁপছে, তবু সে সাহস করে বলল, আমি তোমাকে সাহায্য করতে চাই। কি করলে তুমি শান্তি পাবে? মেঘলার চোখে জল, কিন্তু ঠোঁটে অদ্ভুত হাসি। আমার কবরের ওপর যে তালা দেওয়া বাক্স আছে, তাতে আমার পিতার চিঠি, সেটি খুঁজে এনে দিও, তবেই মুক্তি পাবে। ঝড় থেমে গেলে রূপসা বাইরে বেরোলো। গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে জানলো পুরনো কবরখানার পাশে সত্যি এক ছোট লোহার বাক্স পুঁতে রাখা আছে। কিংবদন্তি মতে ওটা খুললে আত্মা শান্ত হয়। রাত বাড়তে শুরু করেছে, তবু রূপসা সাহস করে সেখানে গেল। বাক্সের তলা মরচে ধরা, কিন্তু খুলল। ভিতরে পুরনো কাগজ, তাতে লেখা, মেঘলা, আমি তোমার দোষী, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। চিঠিটা পড়ে রূপসার মনে হলো মেঘলার ব্যর্থ স্পর্শ করেছে তাকে। ভিটায় ফিরে সে এসে মেঘলার সামনে চিঠিটা রাখলো। মেয়েটির মুখে তখন কৃতজ্ঞতার ছাপ। ধীরে ধীরে তার শরীরে কুয়াশার মতো মিলিয়ে গেল। বাড়িটা আবার নিঃশব্দ। রূপসা বুঝলো আত্মা শান্তি পেয়েছে। কিন্তু যাওয়ার আগে মেঘলার কণ্ঠে ভেসে এলো, তোমার ছবি তোলার ঝোঁক যেন তোমাকে আরেক অন্ধকারে না নিয়ে যায়। পরদিন ভোরে রূপসা যখন গ্রাম ছাড়লো, আকাশে ভেসে বেড়াচ্ছিল এক টুকরো সাদা মেঘ। সে জানতো সেটি হয়তো মেঘলার বিদায়ের ইঙ্গিত। বনের ভিতর দিয়ে যাওয়ার সময় ক্যামেরার ব্যাগের ভেতরে হঠাৎ চাপা শব্দ পেল। ক্যামেরার ডিসপ্লেতে দেখা গেল শেষ ছবিটা, মেঘলা জানালার ধারে দাঁড়িয়ে হাসছে। রূপসা বুঝলো সব রহস্য শেষ হয় না, কিছু গল্প থেকে যায় ছবির মতো চিরকাল।